নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি সব্যসাচী এবং চলে এসেছি আরও একটা আড্ডায়। এবং আপনারা অনেকেই কথা বলছিলেন যে অনেকদিন কেন আমরা কথা বলি না, একটা ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে, অন্যান্য খেলা নিয়ে আলোচনা কেন করি না, সেটা নিয়ে আপনাদের অভিযোগ। এবং অভিযোগটাকে দূরে সরিয়ে আপাতত আপনাদের জন্য একটা বিশেষ খবর আমরা আনতে চলেছি, যেটা কিছুটা হলেও আপনাদেরকে আকর্ষিত করবে, কিছুটা চমকে দেবে এবং অনেকটা বেশি আলোচনায় তৈরি করবে। কি সেই বিষয়টা, সেটা সাইফদার থেকে জেনে নেব। কিন্তু বিষয়টা মূলত ভারতকে নয়, ভারত কেন্দ্রিক যে বাকি দেশগুলো রয়েছে, অর্থাৎ সাফ দেশগুলো, সেগুলোকে নিয়ে আমরা কিন্তু কথা বলবো। সাইফদা, একটা বড় আপডেট তোমার কাছে এসেছে যে এমনি একটা এএফসি কোটা আমাদের তো ছিল, যে এএফসিতে কোটা একজন ফুটবলার রাখতে হবে স্কোয়াডে। এছাড়াও আমরা দেখেছি যে 4 জন বিদেশি কোটা তো ছিল বিভিন্ন লিগে, কখনো সেটা 5 হয়েছে, কখনো 4 হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন সাফের একটা নতুন নিয়ম নাকি আসতে চলেছে আমাদের ভারতীয় ফুটবলের একাধিক লিগে। সেইটা নিয়ে তোমার কি আপডেট? একাধিক লিগ না, সমস্ত সাফ কান্ট্রির লিগগুলোতে। আমি তোমায় কয়টা প্রশ্ন করি। এই মুহূর্তে আইএসএল এ খেলাতে কজন বিদেশি মাঠে থাকতে হবে? মাঠে তো 4 জন, আর তার মধ্যে একজন এএফসি, তার মধ্যে একজন, মানে 3+1 নয়, মানে খেলতে পারবে 4 জন বিদেশি, খেলতে পারবে 4 জন, এবং স্কোয়াডে থাকতে হবে একজন এএফসি, মানে 4+1 অল্টারনেটিভলি এরা খেলতে হবে। মানে 4 জন বিদেশি আর একজন এশীয় কোটার একজন বিদেশিকে তাকে স্কোয়াডে রাখতে হবে। এবং এশীয় কোটার বিদেশি যদি স্কোয়াড এবং মাঠে যদি থাকে 2 জন বা 3 জন, ধরো মোহনবাগানে 3 জন এএফসি কোটা প্লেয়ার রয়েছে, তারা অস্ট্রেলিয়ান লিগ খেলে, অস্ট্রেলিয়া যদি এফসির মধ্যে আছে, তা সেটা বিদেশি হিসেবেই ট্রিটেড হবে। কিন্তু মূলত একজন প্লেয়ার রাখতেই হবে, এটা আমরা সবাই জানি। এখানে একটা এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে একটা মিটিং হয়েছে, যে মিটিংটা হয়েছে সাফ কান্ট্রির 7টা দেশ, তাদের যে সাফ অর্গানাইজেশন রয়েছে, তারা যে সাফ কাপ করে এবং সাফের যে অর্গানাইজেশন রয়েছে, সেই অর্গানাইজেশন এই মিটিংটি করে। এবং সেখানে বাংলাদেশ, নেপাল, ভুটান ইত্যাদি দেশগুলি প্রতিনিধিরা তারা একটি প্রস্তাব এখানে নিয়ে আসে। সেই প্রস্তাব হচ্ছে, আমাদের তো এএফসির নিয়ম অনুযায়ী যে দেশে যেমন বিদেশি খেলতে পারে সেটা তার নিজস্ব একটা এখতিয়ারের মধ্যে পড়ে, দলগুলো নিজেদের এখতিয়ারের, মানে কান্ট্রি ফেডারেশনগুলো নিজের এখতিয়ারের মধ্যে পড়ে। আমাদের ইন্ডিয়াতে সেটা 4, আমাদের দেশের ফুটবলের স্বার্থে 4+1। সৌদি আরবে নিশ্চয়ই ডিফারেন্ট, যে দেশে যেমন পরিস্থিতি আর কি। কিন্তু সাফ কান্ট্রিগুলি তারা নির্দিষ্ট একটি রূপরেখার মধ্যে আসতে চাইছে, এবং আসতে চাওয়ার ফলে আর একটা জিনিস ঘটেছে, যেটা হচ্ছে তারা প্রস্তাব দিয়েছে যে প্রতিটা দলে যদি 2 জন করে ওপেন ডাকা হয়, মানে 11 জনের মধ্যে 2 জন করে যদি ওপেন ডাকা হয়। 2 জন বলতে মানে বুঝলাম না, আমি বুঝিয়ে দিচ্ছি। 2 জন প্রস্তাব রয়েছে, এটা শেষ পর্যন্ত হয়তো একে দাঁড়াতে চলেছে। আচ্ছা। এবং এটা কয়েকদিন পরে ঘোষণাও হতে পারে। সম্পূর্ণটাই হচ্ছে ঘোষণা হতে পারে, শোনা গেছে এর উপরে, কেননা কোনো সরকারি ঘোষণার কোনো খবর নেই। কিন্তু আলোচনাটা যেটা হয়েছে, সেটা দীর্ঘ মিটিং হয়েছে, এবং সেটা নিয়ে আমরা আপনাদের সামনে এই ভিডিওটি করতে চাইছি, এক্সক্লুসিভ আলোচনা। সেটা হচ্ছে ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান এবং মালদ্বীপ, যে 7টি কান্ট্রি রয়েছে, সেই 7টি সাফ কান্ট্রির মধ্যে কোনো দেশ, আফগানিস্তান কি আছে এর মধ্যে? আফগানিস্তান নেই। সেই 7টি কান্ট্রির মধ্যে যে দেশগুলি রয়েছে, তাদের নিজেদের মধ্যে যে লিগগুলি চলে, যে দেশে যে লিগগুলি চলে, সেখানে এই 7টি কান্ট্রির যে কোনো দেশের 2টি প্লেয়ার তারা যদি সুযোগ পায়, সেটাকে বিদেশি হিসেবে ট্রিট করা হবে না। আচ্ছা, বুঝতে পারলে? সেটা বিদেশি হিসেবে ট্রিট করে, লোকাল প্লেয়ার হিসেবে গণ্য করা হবে। লোকাল প্লেয়ার হিসেবে গণ্য করা। তাহলে দাঁড়ালো, মানে হঠাৎ এই নিয়মটা কেন হলো, কি কারণে? আমি জানি না। ফুটবলে তো নানান রকম নিয়ম কানুন সবসময়, মানে নেগেটিভ পজিটিভ জুড়ে একটা কিছু করার চেষ্টা করা হয়। এটা হচ্ছে আমাদের, দেখো, সাফ যারা মিটিংয়ে 7টা দল যারা বসেছে, তাদের তো নিজেদের এক্সপোজার এর থেকে বেশি কিছু নেই। সেই এক্সপোজারের জায়গাটা, যে আমাদের দেশের কোনো প্লেয়ার, এরকম তো হতেই পারে যে ভারতবর্ষের কোনো ফুটবলার, ধরো লিস্টন কোলাসো বা তোমার মনবীর বা তোমার শাহাল আব্দুল সামাদ, সে
বাংলাদেশের কোনো দলে বা মালদ্বীপের কোনো দলে সে তো খেলতেই পারে, যদি প্রপার মূল্য দেওয়া হয় তাকে, যদি এবং তাকে এবারে খেলতে পারে না কেন, বলে আমি বিদেশি প্লেয়ার আমি কোটায় নিয়ে আসবো, আমাদের ওই মানের প্লেয়ারকে কেন আনবো? নিশ্চয়ই মানের ফারাক আছে, একজন জার্মান বা একজন আফ্রিকান প্লেয়ার আর ভারতীয় ফুটবলের তো মানের ফারাক আছে। সেই কারণে এইবারে যদি এই প্লেয়ারটি যদি কোনো দেশের কোনো লিগে যদি কোনো দলে গেল, তাহলে সেক্ষেত্রে তো তাকে আর বিদেশি হিসেবে ট্রিট করা হচ্ছে না, সে নর্মালি যদি স্বদেশী হিসেবে ট্রিট করে এবং যদি কোয়ালিটি একটু বৃদ্ধি পায়, তাহলে সেটা অনেক অ্যাডভান্টেজ। সেই কোয়ালিটি বৃদ্ধি পাওয়ার জায়গাটাতে এই জায়গাটা অবশ্যই সুবিধা হবে, কিন্তু এতে ভালো খারাপ দুটোই আছে আমার ধারণা। হ্যাঁ, এটা একটা বিষয়। এবং এটা কি দুটো বা একটা এরকম একটা সংখ্যার মধ্যে? আমার ধারণা এখনো পর্যন্ত লেটেস্ট যা খবর আছে ওটা হয়তো একটা প্লেয়ার হবে আর একটা প্লেয়ার। আচ্ছা, তাও এটা খুব ভালো বিষয়। কিন্তু এখানে সাইডে একটা কথা প্রশ্ন অবশ্যই আসবে, সেটা হচ্ছে আমরা প্রায়শই দেখছি, আমি উদাহরণ হিসেবে বলছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এই দুটো দেশ আপাতত আমার মাথায় আসছে, যারা দেখতে পাচ্ছি ভিন্ন দেশের বেশ কিছু ফুটবলারকে তারা নিজেদের নাগরিকত্ব দিয়েছে। তারেক বা এরকম আর কি কয়েকজন বাংলাদেশের প্লেয়ার আছে। এবং সদ্য শ্রীলঙ্কায় দেখেছি প্রচুর বাইরের দেশে, থাইল্যান্ড হোক, ইংল্যান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে সমস্ত প্লেয়ার তারা শ্রীলঙ্কার নাগরিকত্ব নিচ্ছে এবং একটা নতুন দল তৈরি হচ্ছে। শোনো, যে দেশের যে নাগরিকত্বের নিয়ম, সে দেশের নাগরিকত্বের নিয়মের উপরে তো সে দেশের ব্যবস্থাপনা হয়। যেমন ধরো ফ্রান্সের, এবারে ফ্রান্সের ধরে দলগুলোতে যেমন আফ্রিকান অনেক কান্ট্রি খেলে, তাদের যারা উপনিবেশ ছিল সেই উপনিবেশ থেকে তাদের নাগরিকত্ব পাওয়াটা সোজা। সেই কারণে দেখবে জিনেদিন জিদান থেকে শুরু করে থিয়েরি ওরি বা বর্তমানে যদি ফ্রান্সের দলটা দেখো, ফ্রেঞ্চম্যান কজন আছেন। এবারে আমেরিকার, আমি এইবারে অলিম্পিকেই দেখছিলাম, আমেরিকা একটা সোনা জিতেছে, সেই সোনাতে 4 জনের মহিলাদের দল এবং কোনো একটা ইভেন্টে, এবং হারিয়েছে চীনকে। অথচ যে আমেরিকান যে দলটি সেটা সব চাইনিজ, মানে 8 জনই কিন্তু তার মানে চাইনিজ, মানে চায়না সেকেন্ড হয়েছে, চায়না ফার্স্টই হয়েছে, কাঁটা দিয়ে কাটা তোলা। এখন আইন আছে, আইনের ফাঁকও আছে। ভারতবর্ষের নাগরিকত্বের আইন অনেক কড়া, হ্যাঁ, কিন্তু পৃথিবীর অনেক দেশের নাগরিকত্বের তো আইন করা নেই। তারা পৃথিবীটাকে নিজের দেশ ভাবছে, মানে গোটা পৃথিবীটাই সব ভাবছে, একটা উঠোন ভাবছে, বা তারা তাদের মতো করে ভাবছে। বাংলাদেশ তো এখন যা শুরু করেছে, আগামী দিনে ওরা বিশ্বকাপ খেলার পরিকল্পনা করেছে, মানে নাগরিকত্ব আইন কিছুটা শিথিল করেছে, যাতে করে কি হচ্ছে যে একজন ইউরোপে খেলা ফুটবলার, তাদের হয়তো বাংলাদেশ বংশোদ্ভূত, তারা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। ভারতবর্ষের যদি এই আইনটা বংশোদ্ভূত হলে তাও একটা মানা যায়, কিন্তু একেবারেই কোনো কানেকশন নেই, তাকে একটা ভারতবর্ষের যে নিয়মটা যেটা ছিল, যেটা আমরা এখনো পর্যন্ত সেই নিয়মটা চেঞ্জ হয়নি, যে ভারতীয় কোনো মহিলাকে বিয়ে করলে তাহলে তুমি ভারতের নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারবে এবং কয়েক বছর দেখার পরে ওটা দিয়ে দেওয়া হয়। ইজুমি আরাতা যেমন ছিলেন, বা এরকম কিছু কয়েকটা উদাহরণ আমাদের দেশে আছে, এটুকুই। কিন্তু অন্য দেশগুলোতে সেগুলো আইন অনেক শিথিল। এখন কথা হচ্ছে, ধরো বাংলাদেশ এরকম একজন প্লেয়ার নিয়ে এলো হয়তো তাদের নাগরিক করে, ভারতবর্ষের কোনো ক্লাব বা মোহনবাগান বা ইস্টবেঙ্গল তাকে তাদের মানে বিনা কোটাতে সেই প্লেয়ারকে ব্যবহার করবে। কিন্তু এখানে সমস্যাটা একটাই হবে, মানে একজন যেহেতু খেলবে, তাহলে একজন ভারতীয় ফুটবলের জায়গাটা তাহলে নষ্ট হবে। প্রতিটা জিনিসের নেগেটিভ পজিটিভ দুটো জিনিস হয়, এটাতে হলে ভারতীয় ফুটবল একটা ক্ষতি, ভারতীয় একটা প্লেয়ারের ক্ষতি হবে। একদম। আমার মনে হয় ভারতের ফুটবলারদের ক্ষতির থেকে আমার মনে হয় যে সাফের অন্য কান্ট্রিগুলোর ক্ষতি বেশি হবে, কারণ ভারতীয় ফুটবলারের প্রভাব অনেক বেশি সেখানে গিয়ে পৌঁছবে। কেননা ভারত কিন্তু এই সাফ কান্ট্রিতে কিন্তু ঔপনিবেশিক শক্তি ফুটবলের, তার মানি পাওয়ার অন্যদের থেকে বেশি। একটা নির্দিষ্ট লিগ এখনো পর্যন্ত আছে, যে লিগটা যথেষ্ট মানি পাওয়ার আছে, এবং যেখানে যে লিগে তোমার এএফসির সর্বকালীন সর্বোচ্চ গোলদাতা, সে রানিং প্লেয়ার, একেবারে মানে খেলা ছেড়ে দেওয়ার পরে আসছে না, রানিং প্লেয়ার, তাকে নিয়ে আসার ক্ষমতা থাকে তার কোনো দলের। আমার মনে হয় বাংলাদেশ, নেপাল, ভুটান তাদেরই ক্ষতি হবে। ওভারঅল যদি তুমি বলো, 1-2 ভারতীয় ন্যাশনাল টিমের কোয়ালিটি প্লেয়ার তাদের লিগে হয়তো এন্ট্রি করে যেতে পারে, এবং লোনে চলে গেল, হয়তো আইএসএল এর মাঝখানে হয়তো লোনে চলে গেল, বা আইএসএল এর আগে যদি লিগ হয় বা পরে হয়, এগুলো আইএসএল নিশ্চয়ই প্রায়োরিটি থাকবে। কিন্তু এটা নেগেটিভ পজিটিভ অনেক কিছু ব্যাপার আছে আর কি, এর বেশি আর কিছু আমার মনে হয় বলা ঠিক হবে না। আমার মনে হয় এই যে আলোচনাটা দর্শক বন্ধুদের জন্যই রেখে দেওয়া ভালো, তারপর এটা এক্সক্লুসিভ, এটা হয়তো বা হতে চলেছে, এবং সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনা কিন্তু যথেষ্ট ইতিবাচক বলে আমাদের কাছে খবর। এখন দেখা যাক শেষ অবধি। আপনারা কমেন্ট বক্সে জানান যে
এই নিয়মটা নিয়ে আপনাদের কি মতামত, মানে সত্যি কি এই নিয়মটা লাগু করা উচিত না আপনাদের কি মতামত, সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানান আমাদের, মানে সমস্ত সোশ্যাল মিডিয়ায় এই বার্তাগুলো ছড়িয়ে দিন যে আপনাদের কি মত এই বিষয়ে, যে এই সাফের যে কোটা সেটা কি লাগু করা উচিত, সেটা আপনারা জানান কমেন্ট বক্সে। এবং দেখা যাক শেষ অবধি কি হয়, কারণ ফুটবলে একাধিক ঘটনা ঘটছে, বিশেষ করে ভারতীয় ফুটবলে, সেখানে দাঁড়িয়ে এটা আর একটা চমকপ্রদ ঘটনা তো বটেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে যেরকম আগেই বললাম জানান আপনাদের মতামত, আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের যত চ্যানেল আছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সমস্ত জায়গায় আমাদেরকে ফলো করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা, নমস্কার।